প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইনডাইরেক্ট মেথড সফলভাবে শেষ করার পরে আমরা ডাইরেক্ট মেথডের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছিলাম। তো ডাইরেক্ট মেথডে অনেক সময় সি পার্টেও অঙ্ক আসে, খুব কম আসে বাট আসে। তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ারে 2014 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে বলছে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন অফ তোশিবা লিমিটেড প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাট ডিসেম্বর 31, 2000 ইউজিং ডাইরেক্ট মেথড। তো আমরা ডাইরেক্ট মেথডের রুলসগুলা বিগত ক্লাসে দেখেছিলাম। আপনারা না দেখে থাকলে ওই ক্লাসটা দেখে আসেন, তাইলে এই ক্লাসটা আরো ভালো করে বুঝতে পারবেন। তো যেহেতু ডাইরেক্ট মেথড বলছে, তাহলে ডাইরেক্ট মেথডে আমাদের প্রথমত 5টা ওয়ার্কিং করা লাগে ন্যূনতম। তো সেই ওয়ার্কিংগুলা কি কি সেটা আমরা পাশেই রেখেছি আপনাদের সুবিধার্থে, যে কি কি ওয়ার্কিং আসলে করতে হয়। তো আমাদের যথারীতি ইনডাইরেক্ট মেথডের মতো এখানেও 3টা পার্ট করতে হবে: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এই দুইটা পার্ট আমরা ইনডাইরেক্ট মেথডে যেভাবে করেছি ডাইরেক্ট মেথডেও সেভাবেই হবে, শুধু চেঞ্জ হবে অপারেটিং পার্টটা যেটা করি সেটা চেঞ্জ হবে। তো আমরা প্রথমত ওয়ার্কিংয়ে চলে যাই। তো প্রথম কি আমার যে ওয়ার্কিংটা করতে হয় সেটা আমরা এখানে দিয়েছি, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। কি করতে হয়? সেলস লিখতে হয়, সেলস। তো আমরা যদি ওয়ার্কিং প্রথমেই আসি যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, প্রথমে কি লিখতে হয়? সেলস লিখতে হয়। তাহলে আমরা সেলস উপর থেকে নিয়ে আসি। সেলস আছে হচ্ছে 2,25,000 টাকা। তাহলে আমরা লিখলাম সেলস 2,25,000 টাকা। এখন সেলসের সাথে কি কাজ করতে হয়? অ্যাকাউন্ট রিসিভেবলের ইনক্রিজ ডিক্রিজের কাজ করতে হয়। তো আমরা অঙ্কের উপরে চলে যাই, দেখি যে অ্যাকাউন্ট রিসিভেবল আসলে কি কাজ আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমার ছিল হচ্ছে 20,900 টাকা, এখন হয়েছে কত? 22,100 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ইনক্রিজ হয়েছে। তো আমরা এখানে বলছিলাম যে রিসিভেবল বা পেয়েবল থাকলে ইনক্রিজ হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। ইনক্রিজ হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানেও রিসিভেবল আছে, এখানেও রিসিভেবল আছে, তাহলে ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা কি করব? ওয়ার্কিংয়ে যে অবশ্যই বিয়োগ করব। এই যে বিয়োগ করতেছি, ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, এটা মাইনাস করলে 1200 টাকা আসে। সেটা আমরা এখানে ক্যালকুলেশন করলাম এবং এর থেকে এটা বাদ দিলে আসে কত? 2,23,800 টাকা। এর মাধ্যমে আমাদের ওয়ার্কিং অন শেষ হয়ে গেল। এরপর যদি ওয়ার্কিং টুতে আসি, ওয়ার্কিং টুতে বলা আছে ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স। এটা শুরু হবে কি দিয়ে? কস্ট অফ গুডস সোল্ড দিয়ে। তো আমরা যদি অঙ্কে যাই, আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে কত টাকা? 1,73,000 টাকা। তো আমরা ওয়ার্কিং শুরু করি যে ক্যাশ পেড টু সাপ্লায়ার্স বা ক্রেডিটর্স কস্ট অফ গুডস সোল্ড কত টাকা? 1,73,000 টাকা। এটার সাথে কি কাজ করতে হয়? এটার সাথে কাজ করতে হয় ইনভেন্টরি ইনক্রিজ ডিক্রিজের কাজ করতে হয়। তা আমরা যদি চলে যাই ইনভেন্টরিতে, এই ছিল আমাদের অঙ্কের মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা ছিল 68,100, এখন হয়েছে 66,200। তার মানে 1900 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ হয়েছে। 1900 টাকা কি হয়েছে? ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে। তো আমরা যদি রুলসে যাই, যে ইনভেন্টরি যদি থাকে তাহলে ডিক্রিজ হলে কি করতে হবে? মাইনাস করতে হবে। এখানে পরিষ্কার দেওয়া আছে। তো আমরা ইনভেন্টরি এখানে কি করলাম, যে লেস ডিক্রিজ ইনভেন্টরি, কারণ এখানে বলছে ডিক্রিজ হলে কি করতে হবে? ইনভেন্টরি থাকলে সেটা মাইনাস করে দেখাতে হবে। তাহলে আমরা মাইনাস করে দেখালাম। তো এরপর আমাদের বলছে কিসের কাজ করতে হবে? অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবলের ইনক্রিজ ডিক্রিজের কাজ করতে হবে। তো আমরা অ্যাকাউন্টস পেয়েবলে চলে যাই। এই অ্যাকাউন্টস পেয়েবল অঙ্কে চলে গেলাম এবং অ্যাকাউন্টস পেয়েবলে বলছে যে 42,000 ছিল, হয়েছে কত? 36,000। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল রাখবেন, এখানে শেষে কি আছে? পেয়েবল আছে। তাহলে পেয়েবল থাকলে আমরা রুলসে শিখেছিলাম যে রিসিভেবল পেয়েবল থাকলে কি করতে হয়? ইনক্রিজ থাকলে বিয়োগ করতে হয়, ডিক্রিজ থাকলে যোগ করতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছিল 42,000, হয়েছে 36,000। তার মানে এখানে 6,000 টাকা ডিক্রিজ হয়েছে। তাহলে ডিক্রিজ হলে আমরা কি করব? ডিক্রিজ হলে আমরা যোগ করব। তো আমরা যাই, এই যে এখানে অ্যাড করা হয়েছে, ডিক্রিজ হলে যোগ করব। তো যোগ করার পর 1,77,100 আছে। এরপর যদি আমরা ওয়ার্কিং করি যে অপারেটিং এক্সপেন্সেস, এখানে আগে পরে করা হয়েছে, এটা কোনো সমস্যা না। তো আমরা অপারেটিং এক্সপেন্সেস শুরু করব কি দিয়ে? অপারেটিং এক্সপেন্স দিয়ে শুরু করব।
আমরা এখানে এই যে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে কত টাকা, এটা একটা শিরোনাম, এটা কি একটা শিরোনাম। তো অপারেটিং এক্সপেন্স আমরা যদি দেখাই যে অপারেটিং এক্সপেন্স আছে কত 50,700। এখন শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করবেন, এখানে বলছে যে ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড থাকলেই বিয়োগ করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ইনক্লুডেড আছে। যেমন এই 50,700-র ভিতরে এই 10,000 টাকা কি আগের থেকেই এন্ট্রি করা আছে, মানে 10,000 টাকা এটার ভিতরে কি ইনক্লুডেড আছে। তাহলে আমরা জানি যে ইনক্লুডেড যখন বলবে তখন কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে অবশ্যই আমাদের ওয়ার্কিংয়ে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখলাম যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000 টাকা এখান থেকে বিয়োগ করলাম। এরপর আমাদের কিসের কাজ করতে হবে, প্রিপেইড এক্সপেন্সের কাজ করতে হবে। তো আমরা একটু দেখি যে অঙ্কে প্রিপেইড এক্সপেন্স আছে কিনা। হ্যাঁ, এই যে প্রিপেইড রেন্ট ছিল কত 700 টাকা, এখন হয়েছে কত 400 টাকা, তাহলে ডিক্রিজ হয়েছে। তাহলে প্রিপেইডের কাজ কিভাবে করতে হয়, প্রিপেইড যদি ইনক্রিজ হয় তাহলে যোগ করব, ডিক্রিজ হয় তাহলে বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি কি এখানে ডিক্রিজ হয়েছে, তাহলে আমরা কি করব, ডিক্রিজ হলে অবশ্যই বিয়োগ করব। তো এই যে ডিক্রিজ ইন প্রিপেইড রেন্ট কত টাকা 300 টাকা। তো এরপর যদি আমরা যাই যে এরপর আমাদের অ্যাক্রুড এক্সপেন্সের কাজ করতে হবে, অ্যাক্রুড এক্সপেন্সের। তো আমরা দেখি অ্যাক্রুড মানে বকেয়া যত খরচ আছে সেগুলোর কাজ করতে হবে। তো অঙ্কে যদি যাই এখানে স্যালারিজ পেয়েবেল আছে, অ্যাক্রুড এক্সপেন্স ছিল কত 2,000 টাকা, হয়েছে কত 4,000 টাকা, মানে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে শেষে আছে কি, শেষে আছে পেয়েবেল, স্যালারিজ পেয়েবেল। তাহলে পেয়েবেলের কাজ কিভাবে করতে হয়, আমরা জানি যে পেয়েবেল ইনক্রিজ হলে মাইনাস করতে হয়, ডিক্রিজ হলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা এখানে দেখতেছি কি ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজ হলে অবশ্যই আমরা কি করব, বিয়োগ করব। তো আমরা যদি ওয়ার্কিংয়ে চলে যাই, যে এই যে ইনক্রিজ হয়েছে এই জন্য এখানে কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। তো আমাদের অন্য কোনো আইটেম মানে এখানে ক্যাশ পেমেন্ট অফার ইন্টারেস্ট বা ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এগুলো ছিল না, বিধায় আমাদের ওয়ার্কিং এখানেই সমাপ্ত হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এরপর চলে যাব আমরা ডাইরেক্ট অঙ্কে। তো অঙ্কের সমাধান কি করব, বরাবরের মতো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা ওয়ার্কিং অনে যে টাকাটা রিসিভ করেছি, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, না আমাদের আয় থেকে ব্যয় বাদ দেবো, জাস্ট এই ধারণাটাই। তাহলে আমাদের এখানে হয়েছিল 2,23,800। তো আমরা সেটা লিখলাম যে 2,23,800। এরপর একটা শিরোনাম দেবো ক্যাশ পেইড। আমরা কোথায় কোথায় ক্যাশ পেইড করেছি, আমরা 2 আর 3 যে ওয়ার্কিং করেছি, এই যে 2 আর 3, এই 2 আর 3 যে ওয়ার্কিং করেছি এটা দ্বারা ক্যাশ পেইড করেছি। তাহলে ফর অপারেটিং এক্সপেন্স কত পেইড করেছি 38,400, এবং সাপ্লাইয়ার্সকে পরিশোধ করেছি কত, এই যে 1,77,000, 1,77,100, 1,77,100, দুটাকে যোগ দিলাম, এই দুটাকে যোগ দিয়ে তারপরে এখানে দিলাম 2,15,500, এবং উপর থেকে এটা বাদ দেওয়ার পর আসে 8,300, যেটা অবশ্যই প্লাস। তাই আমরা করলাম কি, এখানে লিখলাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর যদি আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে একদম আগের মতো, যে সম্পদ কিনলে যোগ করতে হবে, সম্পদ বিক্রি করলে বিয়োগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড পারচেজ আছে, তাহলে পারচেজ অফ ল্যান্ড টাকা চলে গেছে, এই জন্য কী করতে হবে, মাইনাস করতে হবে। এরপর পারচেজ অফ প্লান্ট ছিল 13,000 টাকা, তাহলে পারচেজ অফ প্লান্ট দিলাম, এখানেও টাকা চলে গেছে, মাইনাস করতে হবে। এখন এখানে বলা আছে সোল্ড প্লান্ট কস্টিং 3,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,000, পর টাকা 1,000, মানে এখানে প্লান্ট বিক্রি করছে 1,000 টাকা, 3,000 টাকার 2,000 টাকা ডেপ্রিসিয়েশন এবং 1,000 টাকা কী করছে, বিক্রি করছে। তাহলে আমরা লিখি যে সেল অফ প্লান্ট কত টাকা 1,000 টাকা। তো যদি এগুলোকে আমরা ক্যালকুলেশন করি, আপনারা যারা ইনডাইরেক্ট মেথড আগে দেখেছেন এগুলো আপনাদের কাছে সহজ মনে হবে। তো এখানে -22,000 আসে, আর মাইনাস থাকার কারণে ইউজ লিখতে হবে। এরপর যদি আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসি, দেখি কি কি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল স্টক ছিল 1 লাখ, এখন হচ্ছে 1,10,000, তার মানে আমি 10,000 টাকার ক্যাপিটাল স্টক ইস্যু করেছি। তাহলে আমি ইস্যু করি যে ইস্যু অফ কমন স্টক 10,000 টাকা, আর কোনো পরিবর্তন না থাকার কারণে এই 10,000 টাকা আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে নিয়ে আসার পরে নেট ক্যাশ যেহেতু প্লাস আছে, আমরা লিখব প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর
এই টাকাটা এবং এই টাকাটা তিনটা পার্টের টাকা, এই তিনটা টাকাকে যোগ বিয়োগ করলে আমাদের আসে মাইনাস টাকা। তাহলে মাইনাস আসলে আমরা লিখবো ডিক্রিজ। তাহলে নেট ক্যাশ ডিক্রিজ ডিউরিং দ্য ইয়ার কত টাকা? 3,700 টাকা। এর সাথে আমাদের কি করতে হয়? ওপেনিং ব্যালেন্স যোগ দিতে হয়। ওপেনিং ব্যালেন্সটা আমরা পাবো কোথায়? অবশ্যই অঙ্কের ব্যালেন্স শিটে পাবো। এখানে দেওয়া আছে যে ওপেনিং ব্যালেন্স কত? 43,700। 43,700 আমরা যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার পর আমাদের এন্ডিং ব্যালেন্স আসে। আর এই অঙ্কের উত্তর আমাদের অঙ্কেই দেওয়া থাকে, সেটা আমরা ভালো করেই জানি। তো আমাদের অঙ্কে দেওয়া আছে কত? এই যে 40,000 টাকা। এটাই ছিল আমাদের অঙ্কের উত্তর এবং এই 40,000 টাকা আমাদের লাস্টে এসেছে। তো এই ছিল আমাদের ডাইরেক্ট মেথডের অঙ্কের সমাধান। আপনারা যদি এই রুলসগুলো 5টা যে ওয়ার্কিং আছে এগুলো ভালো করে দেখেন, তাহলে এই অঙ্ক আপনাদের কাছে ইজি মনে হবে। তো চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অঙ্ক আরও ভালো করে বোঝা যাবে। এবং এই অঙ্ক সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।